সকল জল্পনা কল্পনার অবসান ঘটে গেছে। ভারতের পরাজয় হয়ে গেছে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিজয় লাভ করলেন। সীমান্ত অঞ্চলে ভারতের প্রায় 10 জন সেনা নিহত হয়েছে। রকেট বৃষ্টিতে তছনছ হয়ে গেছে। মানে প্যান্টের মধ্যে ভিজা ভিজা ফিল করতেছে ডরে। আমার হওয়ারই কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পারমাণবিক মেশিনটা মারতে যাচ্ছে, সবকিছু সেট আপ রেডি। আর এই সেট আপের খবর পেয়ে দূতাবাস বন্ধ করেছে। আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনাকে যদি ভারতীয় চোর বা রয়ের এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফাই করা হয়, তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ। আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন এবং এটা দিতেই হবে। সাংবাদিক ইলিয়াস ভাই একটা ভিডিও বানিয়েছেন, তার চ্যানেলে রিলিজ করেছেন, যেটা নিয়ে বাংলাদেশে তোলপাড়। একেবারে টপ টু বটম, চায়ের দোকান থেকে শুরু করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সেনা সদর থেকে শুরু করে বিমান বাহিনী সদর দপ্তর থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়নি। সূর্য ওঠার আগেই শোনা গেল, জানা গেল যে মুন্নী সাহাকে পুলিশ ছেড়ে দিয়েছে, তার পরিবারের জিম্মায় দিয়ে দিয়েছে। কার আঙ্গুলের ইশারায় এটা করা হলো? আইনের কোন প্রসিডিওর মেনটেন করে, কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো? বিষয়টাকে অন্যভাবে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সবচেয়ে বড় চিরশত্রু হিসেবে খ্যাত পাকিস্তান, আর সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এবার বৈঠকে বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এটা একদম উচিত শিক্ষা হয়েছে। টেনশনে থাকা দরকার যে বাংলাদেশে পাকিস্তানের আধিপত্য কোন লেভেলে যাবে। ভারত এতদিন এই দুশ্চিন্তাই ছিল যে না জানি বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক গভীর হয়ে যায়, তাহলে তো এটা ভারতের জন্য ভয়ঙ্কর এক বিপদ হবে। তবে বাংলাদেশের জনগণ কিন্তু এটাই চায় যে পাকিস্তান যদি ন্যায্যতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়, তাহলে আমরা অবশ্যই পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখব। তবে কিছুতেই আমরা ভারতীয়দের গোলামি কখনোই করব না। যে কারণেই এবার বাংলাদেশ ভারত ঐক্য হওয়ায় মহা বিপদের মুখে পড়ে গিয়েছে ভারত। আর সেই ভারতের দালালি করতে গিয়ে এবার ভয়ঙ্কর বিপদে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে সীমান্তে ভারতীয় 10 জন সেনা বোল্ড আউট হয়ে গিয়েছে। ভারত যে মহা বিপদের মুখে পড়েছে সেটা দেখার পূর্বে প্রথমে আমরা একটু দেখে আসি যে ভারতের দালালি করতে গিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তিনি যে ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা এরপর দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে তথ্য দেখিয়েছেন যে উনার আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে, মনে রাখবেন it is widely believed that this government is not running by the Dr. Mohammad Yunus, it is running by আসিফ নজরুল। এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন। সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে দেখেছি। কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা উপস্থাপন করেছেন, উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ অ্যান এজেন্ট অফ ইন্ডিয়ান র অর ইন্ডিয়ান অথরিটি। এটা একটা গুরুতর অপরাধ, তথ্য অভিযোগ। আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে উনাকে কথা বলতে হবে। অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হয়তো হবে। এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন। উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য, সেটাকে হার মানিয়েছেন। মানে ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা, অর্থাৎ কল্পনাতেও নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন। প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করব? বাংলাদেশের মানুষ ইন এ লিম্বো রাইট নাও, কাকে বিশ্বাস করবে? এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার, আপনারা জানেন তো। সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য 100% না হলেও কোনো ভিডিওতেই যে একদম তথ্য সত্য নাই তা তো আমরা বলতে পারবো না, কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই। কেননা এই 16 বছরের যে যে লুটপাট, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি। আমরা প্রত্যেকের অবদান আছে, আমার আছে, আপনার আছে, প্রবাসীদের আছে, এবং 1500 থেকে 1800 আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় 24 থেকে 25,000 পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি স্বৈরতন্ত্র থেকে। একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের কে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন। সুতরাং আমি মনে করি এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে প্রচন্ড ধরনের আঘাত দিয়েছে। সরকার যে ফেইলিয়ার অবস্থানে আছে, সেই অবস্থান থেকে সরকার একটি মাত্র জায়গাতে টিকে আছে বাংলাদেশের সরকার। সেটা কি? সেটা হচ্ছে 99.9% মানুষের সত্য কথা বলতে গেলে তার যে
যে আনওয়েভারিং সাপোর্টস টু দ্য গভর্নমেন্ট ডেসপাইট অফ হ্যাভিং অল দিস অডস, এই সাপোর্ট থাকার কারণে সরকারকে কিছু করতে পারছে না ভারতীয় বাহিনী। ভারত যে ধরনের প্রপাগান্ডা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি তারা তৈরি করেছেন, সরকারকে অনেক ক্ষেত্রে সরকার হয়তো ফল করতো, কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ এই দুটো বিষয়ে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকার কারণে কোনো ধরনের প্রপাগান্ডায় সরকারকে এখন পর্যন্ত নতজানু করা যাচ্ছে না, ডেসপাইট অফ হ্যাভিং সিরিয়াস ফেলিয়ার্স ইন টার্মস অফ ফিক্সিং দ্য ল এন্ড অর্ডার্স এন্ড মেনি আদার স্টাফ, বাট স্টিল দেয়ার। নাও এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল, উনাকে যদি ভারতীয় চোর বা রয়ের এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফাই করা হয়, তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ। উই হ্যাভ এ প্রবলেম রাইট নাও, উই হ্যাভ এ সাসপিশন। সো আপনাদেরকে শুধু বললেই হবে না আমি যাই নাই, আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকার সাহেব আপনি একটা বিবৃতি দেন, এবং এটা দিতেই হবে। এই জন্যই দিতে আমরা বলবেন যে তাহলে গুরুত্ব দেওয়া হয় যায় ইলিয়াস হোসেনকে গুরুত্ব অগুরুত্ব দেওয়ার এখানে কিছুই নাই, এটা তথ্য আসছে এবং হি ইজ এ জার্নালিস্ট এন্ড অফ দ্য ডে, মনে রাখবেন উনি যেটা বলেছেন। সুতরাং এটা প্রমাণ করলে যদি এটা প্রপাগান্ডা হয়, উনি যদি এটা প্রপাগান্ডিস্ট হয়ে থাকেন ইন দিস রিগার্ড, তাহলে তার প্রপাগান্ডাটাকে আমরা দুমড়ে মুছড়ে ফেলতে পারবো। আর যদি আপনারা বসে থাকেন এভাবে, আমি চাই প্রফেসর উনার নামটাকে আমি ভুলে গেলাম, যার কথা বলছেন, আমি চাই উনি এসে বলুক যে আমার এখানে ছিলেন আর কি কি প্রমাণ আছে, কারণ এটা ক্লিয়ার করার জন্য ফরএভার যেন ভবিষ্যতে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কোনো তথ্য নিয়ে আসলে মানুষ যেন বিশ্বাস করে না। আর না হলে আমরা এখনো অবিশ্বাস করতে পারবো না, এই জন্যই পারবো না, আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা। তো দেয়ারফর আপনাকে সত্যিকার অর্থে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি আপনার পজিশন রাইট, আপনার কোনো ষড়যন্ত্রে লিপ্ত নয়। এটা কেন না, এটা মানুষের কনফিডেন্স আবার রিবিল্ড করার জন্য, টু গেইন দ্য কনফিডেন্স अगेन। মনে রাখবেন মানুষের কনফিডেন্স যখন আপনি লুজ করবেন, সরকার কিন্তু লস করবে এবং ফল করবে। যে ধরনের প্রেসার, অর্থনৈতিক প্রেসার কিন্তু ইজ কামিং আপ এট দ্য সেম টাইম। সূর্য ওঠার আগেই শোনা গেল, জানা গেল যে মুন্নি সাহাকে পুলিশ ছেড়ে দিয়েছে, তার পরিবারের জিম্মায় দিয়ে দিয়েছে। কার আঙ্গুলের ইশারায় এটা করা হলো? কোন আইনের মানদণ্ডে তাকে ছেড়ে দেওয়া হলো? আমাকে বলেন, আইনের কোন প্রসিডিওর মেনটেন করে, কোন প্রসিডিওর মেনে তাকে ছেড়ে দেওয়া হলো? এই যে আমাদের পরশুদিন আমাদের ইলিয়াস ভাই যে প্রতিবেদনটি করেছে, যে ভিডিওটি বানিয়েছে, এই ভিডিওটি নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়েছে। কেউ তার পক্ষে ভিডিও বানাচ্ছেন, তার পক্ষে বলছেন, আবার কেউ আসিফ নজরুলের পক্ষে বলছেন। এখন আপনি কি বলবেন? আপনারা হয়তো অনেকেই বলবেন যে নায়েব ভাই, মুন্নি সাহাকে ছেড়ে দিয়েছে পুলিশ, এখানে আসিফ নজরুলের কি কাজ? বাহ, আসিফ নজরুল আইনমন্ত্রী, এই মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে বিচার বিভাগ। যখনই একজন আসামিকে গ্রেপ্তার করা হয়, সে আসামি কার জিম্মায় থাকে? আইন মন্ত্রণালয়ের জিম্মায় থাকে। উনি কিভাবে ব্যাখ্যা করবেন যে একজন আসামিকে গ্রেপ্তার করা হলো, সেই আসামিকে আদালতে তোলা হলো না, ছেড়ে দেওয়া হলো? কোন আইন মেনে ছেড়ে দেওয়া হয়েছে? কোন প্রসিডিওর মেনটেন করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে? আমাকে বলেন। ইলিয়াস ভাই পোস্ট দিয়েছে, ভারতীয় দূতাবাসের চাপে রাতেই মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমাকে বলেন, এটা শুধু ইলিয়াস ভাই লেখে নাই, আমাদের কনক ভাই লিখেছে। মতি মাহফুজ আর আইন উপদেষ্টার সাথে বন্ধুত্বের জেরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আরেকজন লিখেছেন, আমি কোট করতে চাই, রওশনাপা একজন নারী, মুন্নি সাহা একজন নারী। রওশনাপা কি লিখেছে আমি একটু পড়ে শোনাই। রাস্তার জনগণ মুন্নি সাহাকে ধরিয়ে দিল, আর আপনারা ভারতের চাপে তাকে ছেড়ে দিলেন। এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয়, তখন কি করবেন? বাংলাটা সরাসরি বলে নাই, আপনি ধরে নেন, বুঝে নেন রওশনাপা কি বলতে চেয়েছে, এই সেন্টেন্সটা ঠিক বোঝার চেষ্টা করেন। এরপর রাস্তাঘাটে মুন্নিকে ধরে যদি বদনাম করে দেয়, তখন কি করবেন? বুঝে নেন আপনি, আমি আর ব্যাখ্যা করলাম না। তখন কোন ডার্লিং আসবেন, তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে? তখন কোন ডার্লিং আসবেন বাঁচাতে? পোলাপাইন, এরপর মুন্নি, মুন্নাদের বদনাম করেই তবে ছাড়বেন। আপনারা বুঝেছেন রওশনাপা কি বলেছে? রওশনাপা যেটা বলেছে যে জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি, জনগণ মুন্নি সাহাকে ধরে সসম্মানে প্রশাসনের হাতে, পুলিশের হাতে সুপর্দ করেছে। কি কারণে? ন্যায় বিচারের জন্য। আমরা বিচার চাই। জনগণ আইন নিজের হাতে তুলে নেয়নি, জনগণ তার বিচার করেনি। বিচার কে করবে? বিচারালয় করবে, বিচারপতি করবে। এই জন্য জনগণ মুন্নি সাহাকে ধরে সসম্মানে পুলিশের হাতে তুলে দিয়েছে। আপনারা কি করলেন? আপনারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা নিজেরাই আইন নিজের হাতে তুলে নিলেন, বিচারালয় নিলেন না, কোর্টেও তুললেন না, আদালতেও তুললেন না, তাকে ছেড়ে দিলেন। এখন যদি জনগণ আইন নিজের হাতে তুলে নেয়, মব জাস্টিস করে, রওশনাপার ভাষায়, যদি তার সাথে, আমি দুঃখিত আমি আর বললাম না, এখন জনগণ যদি মব জাস্টিস করে, জনগণ যদি তার বিচার রাস্তাঘাটে করে ফেলে,
তখন তাকে কে বাঁচাতে আসবে? তখন আপনি আইনের কথা বলতে পারবেন? মুন্নি সাহাকে যদি এখন পোলাপাইন রাস্তায় ধরে তাকে এবং তার বিচার যদি রাস্তায় করে, তখন আসিফ নজরুল কি বলবেন? তখন যারা যে আইনের দোহাই দেয়, আইনের কথা বলে, যারা বিচারের কথা বলে, তারা আপনারা কি বলবেন আমাকে বলেন? আমাদের দেশের নাগরিক, আমাদের দেশের সাংবাদিক, সে অপরাধ করেছে কি করে নাই, এটা দেখার দায়িত্ব, এটা দেখভাল করার দায়িত্ব আমার। ভারতীয় দূতাবাস এখানে নাক গলাচ্ছে কেন? মুন্নি সাহা কি ভারতের নাগরিক? মুন্নি সাহা কি ভারতের নাগরিক না? তাহলে ভারতীয় দূতাবাসের চাপে মুন্নি সাহাকে কেন ছেড়ে দেওয়া হবে? আপনারা বলবেন যে আপনি জানলেন কোত্থেকে কথা? ভাই, রওশন আপা প্রথম আলোর সাংবাদিক। দর্শক, বিগত ১.৫ দশক ধরে আমরা দেখেছি যে ভারতের সাথে বাংলাদেশের যে একটা সম্পর্ক ছিল, বিশেষ করে ভারতীয়রা আমাদেরকে গোলামের মতো বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, আর সেটা বিগত সরকার নিশ্চুপভাবে সহ্য করেছে এবং তাদের সাথে সেইভাবে চলছে। কিন্তু এই গত সরকারের পতন হওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার, যখন জনগণের সরকার ক্ষমতায় যখন এসেছে, ছাত্র জনতার সরকার, তখন থেকেই ছাত্র জনতার যে একটা আকাঙ্ক্ষা যে ভারত যদি আমাদেরকে কোনোভাবেই তারা হয়রানি করার চেষ্টা করে, তাহলে তার সমুচিত জবাব আমরা দেব। তো জনগণের যে প্রত্যাশা, সে অনুযায়ী আমরা যেটা দেখেছি যে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদি ভারত আমাদের দিকে কখনো কুনজরে তাকানোর চেষ্টা করে, তাহলে তাদের চোখে চোখ রেখে বাংলাদেশ সরকারকে আমরা কথা বলতে এবং প্রতিবাদ করতে দেখেছি। তো আমাদের এই সরকারের একটা প্রত্যাশা শুরু থেকেই কিন্তু ছিল যে আমরা কোনো দেশের সাথেই, কোনো প্রতিবেশী কোনো দেশের সাথেই আমরা দুঃসম্পর্কে জড়াতে চাই না। তবে কথা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়সঙ্গতভাবে আমরা সুসম্পর্ক রাখব। কিন্তু ভারত আমাদের উপর গোলামির মতো দায় চাপিয়ে দেবে, আমাদেরকে গোলামির মতো ব্যবহার করবে, আর আমরা নিশ্চুপ থাকব, এটা কিছুতেই হবে না। তো ভারত যে কারণেই এবার দেখেছে যে না, বাংলাদেশের উপর এখন আর গোলামি করানো চলে না, সে কারণেই এইবার ভারত তারা দূরে সরে গিয়েছে। তবে ভারত দূরে সরে গেলেও ভারতের পক্ষ থেকে তারা একটা দুশ্চিন্তা ছিল যে না জানি বাংলাদেশ পাকিস্তান একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়, কারণ ভারতের চিরশত্রু হচ্ছে পাকিস্তান। সুতরাং পাকিস্তান বাংলাদেশ যদি ঐক্য হইয়া যায়, তাহলে তো সেক্ষেত্রে ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ সামনে এসে যাবে। তবে পাকিস্তান যেহেতু ন্যায্যতার ভিত্তিতে, ন্যায়সঙ্গতভাবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক তারা রাখতে চাচ্ছে, এবং আমরা ইতিপূর্বে দেখেছি বাংলাদেশে পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে এসেছে দীর্ঘ 50 বছর পরে, আবারও পুনরায় আজকে পণ্যবাহী এক জাহাজ এসেছে, এবং যেই জাহাজ আসাকে কেন্দ্র করেই ভারতীয় দালাল মিডিয়া তারা বিভিন্নভাবে অপপ্রচার করেছে যে বাংলাদেশে পাকিস্তান থেকে অস্ত্র আনা হচ্ছে, গোলা বারুদ আনা হচ্ছে ভারতের বিরুদ্ধে, বাংলাদেশে পাকিস্তান থেকে অস্ত্র গোলা বারুদ এগুলো এনে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে। বিভিন্নভাবে মিথ্যা ষড়যন্ত্র, বিভিন্ন অপবাদ, এটা বাংলাদেশের বিরুদ্ধে এবং পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দালাল মিডিয়াগুলো, হলুদ মিডিয়াগুলো তারা একের পর এক প্রচার করে এসেছে। তবে বাংলাদেশের সাথে পাকিস্তান যেই সুসম্পর্ক রেখে তারা সামনে অগ্রসর হতে চাচ্ছে, বাংলাদেশের জনগণেরও এই আশা প্রত্যাশা থাকায় বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তানের সরকারের সাথে বা পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়তে ঐক্য হয়েছে, এবং যে কারণেই এবার ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এবং বর্তমান ইস্যুটা আমরা যেটা লক্ষ্য করেছি যে এই যে বাংলাদেশের যে সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকার, এই সরকারের বিরুদ্ধে চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের বিভিন্ন সদস্যরা বা হিন্দুবাদী যারা রয়েছে তাদেরকে ব্যবহার করে এই সরকারের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তারা চেষ্টা করেছিল। কিন্তু সেই ষড়যন্ত্রকে যখন এই সরকার প্রতিহত করার চেষ্টা করেছে বা প্রতিহত করেছে, তখন এই ভারতীয় দালাল মিডিয়া, হলুদ মিডিয়া এবং বিজেপির যে সমস্ত নেতা রয়েছে উগ্রবাদী,
তারা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশিদেরকে ভারতে উল্টোভাবে পিটিয়ে ঝুলিয়ে রাখবে, সীমান্তে এসে তারা অবরোধ করবে, বিভিন্ন ধরনের হুমকি ধমকি তারা দিয়েছে। অর্থাৎ তারের মাধ্যমে ক্লিয়ার বোঝাতে চাইছে যে আমাদের বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই। তার মানে তারা আমাদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে চায় না, এটা তারা এর মাধ্যমেই জানিয়ে দিয়েছে। এবং তারা এই ঘোষণাও দিয়েছে, বাংলাদেশের থেকে কোনো রোগী যদি ভারতে যায় তাহলে সেই রোগীকে ভারতের পক্ষ থেকে কোনো ডাক্তার তারা দেখবে না, এবং সীমান্ত দিয়ে বৈধভাবেও বাংলাদেশ থেকে কেউ ভারতে যেতে পারবে না। তবে এই তাদের ঘোষণায় বাংলাদেশের জনগণ কিন্তু খুব খুশির সাথে সানন্দে তারা সকলে এই ঘোষণা দিয়েছে যে ভারতে আমাদের না গেলেও আমাদের চলবে, তাতে আমাদের আসবে যাবে না। কিন্তু এটা ভারতের জন্য এক ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়াবে। ভারতের চতুর্মুখী যে সমস্ত দেশ রয়েছে, শুধু পাকিস্তান নয়, নেপাল, পাকিস্তান সহ অন্যান্য সমস্ত প্রতিবেশী দেশের সাথেই ভারতের শত্রুতা। ভারত চায় যে অন্যদেরকে গোলামির মতো ব্যবহার করতে, কিন্তু সেটা না দেওয়াই ভারতের সাথে কিন্তু দ্বন্দ্ব। এবং তারা চায় যে সারা বিশ্বে হিন্দুত্ববাদী এর প্রতিষ্ঠা, যে কারণেই কিন্তু ভারতের সাথে এত দ্বন্দ্ব। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।